প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আজকে আবারও চলে এলাম আমাদের দৈনিক আড্ডাবাজি পর্ব 3 নিয়ে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন দৈনিক আড্ডাবাজি শুরু করছি। আজকে দৈনিক আড্ডাবাজির অতিথি হয়ে এসেছেন আরো একজন প্রিয় মানুষ, কবিতা প্রাণ মানুষ, শিল্প সাহিত্যের সাথে ওতপ্রোত ভাবে জড়িত এবং সাংবাদিক কবি মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালি। যাই হোক, প্রতিদিনকার মতো তার একটু ছোট মুখবন্ধ পাঠ করে আমরা তার সাথে পরিচিত হব এবং অনেক কথা বলবো। মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালি জন্ম সুনামগঞ্জের দেয়ারা বাজার উপজেলার লামাসানিয়া গ্রামে। প্রকৃতি নিস্তব্ধতা এবং স্মৃতিস্নাত জলধ্বনির মধ্যে তার বেড়ে ওঠা। যৌবনে প্রান্তিক সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। মানুষের জীবন ভাষ্য শুনেছেন নিবিড় শ্রবণে। এখন সেই শুনে রাখার ভিতর থেকেই কবিতার শরীর গড়ে তোলেন। তিনি বিশ্বাস করেন কবিতা কেবল বাক্য নয়, আত্মার নীরব উচ্চারণ, শব্দের গভীরে জেগে থাকা এক অন্তর্লোক। তিনি সম্পাদনা করেন শিল্প সাহিত্যের ছোট কাগজ বাঁশতলা এবং সাপ্তাহিক সীমান্ত কণ্ঠ। এছাড়া তার প্রকাশিত গ্রন্থসমূহ কুড়োনো সুখ, ৭১-এর যুদ্ধবীর, ১৯৭১ যুদ্ধজয়ীদের কথা, মাসতলা, স্বপ্ন শতদল এবং আরো চলছে লেখালেখি। আশা করছি আরো বই পাবো। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের প্রিয় অতিথি হেলালি ভাইয়ের কাছে। হেলালি ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি, কিন্তু প্রাকৃতিক ভাবে আমরা তো বাঠি মানে হাওর অঞ্চলের মানুষ। বিদ্যুৎহীন অবস্থায়ও আমরা আজকের এই শিল্প সাহিত্যের যে শিল্প সাহিত্য প্রতি যে আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি যান্ত্রিক যুগের মধ্যেও। আমি আজকের এই আড্ডা পর্ব ৩ এর এখনকার এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কবি তানজির স্বরূপ ভাইয়াকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি এটি আমার পরম পাওয়া বলে মনে করছি। কিন্তু যান্ত্রিক গোলাযোগ এবং আমাদের বৈদ্যুতিক অবস্থার কারণে হয়তো আমরা আসতে একটু দেরি হয়েছে। আমাদের যারা দেখছেন, যারা শুনছেন, শ্রোতা দর্শক সকলের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানের যিনি হোস্টার আছেন কবি তানজির স্বরূপ ভাই, উনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এইটুকুই বলছি এখন। ধন্যবাদ। ধন্যবাদ হেলালি ভাই, আপনিও এসেছেন, এটাও আমার জন্য সৌভাগ্য। আশা করছি শ্রোতা দর্শক যারা আছেন তারা আপনার সাথে লাইভ কনভারসেশন করবে এবং আমরা কবির কথা জানতে পারবো। কবি কিভাবে লেখেন, কিভাবে থাকেন, কিভাবে কবিতা শুরু হলো, তো সবকিছুই জানতে পারবে শ্রোতা দর্শক। আপনারা যারা দেখছেন, আবারও আপনাদেরকে শুভেচ্ছা। আর সবার কাছে একটাই আরতি থাকবে, নিবেদন থাকবে, কবির কথা, কবিতার কথা সব জায়গায় ছড়িয়ে দিন, সুন্দরের কথা সব জায়গায় ছড়িয়ে দিন। লাইভটি ভালো লাগলে শেয়ার করবেন। চলে যাচ্ছি প্রশ্ন উত্তর, ছোট ছোট প্রশ্ন উত্তর পর্বে। এছাড়া আরো গল্প করব, এই প্রশ্নের ভেতরে আমাদের গল্প হবে, আড্ডা হবে। হেলালি ভাই, আপনার এই যে কবিতা চর্চা, পথ চলা, এই পথ চলাটা কখন, কবে, কিভাবে শুরু হলো? আমরা শুরুর গল্পটা শুনি, তারপরে আরো বিস্তারিত আলাপ করবো। অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি আজকের এই অনুষ্ঠানে। আসলে শব্দের প্রতি যে সকলেরই আকর্ষণ থাকে, ঠিক আমারও শব্দের প্রতি আকর্ষণ ছিল সেই ছোটবেলা থেকেই। গ্রামের সন্ধ্যায় যখন মেঘ নামতো আমাদের হাওর অঞ্চলে, হাওর পাড়ে আমাদের গ্রামে, আহ, তখন কুয়াশা জমতো গাছের পাতায়। সেই নির্জনতায় শব্দেরা নিঃশব্দে জমে থাকতো আমার ভিতরে। সেখান থেকে আসলে লেখালেখির একটা অনুপ্রেরণা আমি পাই সেই ছোটবেলা থেকেই। তারপরে কিশোর যখন পেরিয়ে গেলাম, মানে অর্থাৎ কৈশোরের গোধূলি লগ্নে আমার লেখালেখি মোটামুটি লেখার মধ্যে ঝাঁপিয়ে পড়ি, এবং সেই এই যে বললেন যে প্রান্তিক সাংবাদিকতা থেকেই কিন্তু আমার লেখালেখির প্রতি একটা বিরাট অনুপ্রেরণা আমি পেয়েছি। সেখান থেকে জীবনযাত্রা, লেখালেখির জীবনযাত্রা শুরু। আর আনুষ্ঠানিকভাবে কাব্য চিন্তা আমার মধ্যে চলে আসে হচ্ছে ২০১০ সালের পরে। একদমই নতুন আপনারা বলতে পারেন, বা আপনি দেখলেন যে ২০১০ সালের পরে আমি কবিতার হ্যাঁ। ভাবনায় চলে আসছি। আচ্ছা। ২০২০ সালে আমার প্রথম কবিতার বই কুড়ানো সুখ যেটি প্রকাশ হয়েছিল,
এরপরে আমি কবিতার বই প্রকাশ করার দুঃসাহস আর করিনি। তখন ভাবলাম যে আমাকে কবিতায় যাপন করতে হবে। আমি যদি আচ্ছা, আচ্ছা। কবিতাতে ভালো কিছু করতে চাই তাহলে আমাকে দীর্ঘ যাপনের প্রয়োজন। তারপরে আর কবিতার বই নিয়ে চিন্তা করিনি। এরই মধ্যে সাংবাদিকতা, প্রান্তিক সাংবাদিকতা একেবারে মফস্বল পর্যায়ে যেয়ে আমি শুরু আপনি করেছিলাম। সেই সাংবাদিকতার সাথে জড়িত কোন, কোন পত্রিকা বা কোন মাধ্যমে প্রিন্টিং মিডিয়া নাকি ভিজুয়াল মিডিয়া কোন মাধ্যমে সাংবাদিকতা করছেন? আমি শুরুতেই একদম ২০০০ সালে আমি ১ম আ প্রিন্ট পত্রিকাই তখন ছিল, অনলাইন ছিল না তেমন একটা। তখন থেকেই আমি আচ্ছা, আচ্ছা। পত্রিকার কাগজের সাথে জড়িত। তো আমি বিশেষ করে মানবজমিন, দৈনিক জাতীয় পত্রিকা মানবজমিন এখানকার স্থানীয় প্রতিনিধি হিসাবে অর্থাৎ রিপোর্টার হিসাবে কাজ শুরু হুম, করেছিলাম। হুম, হুম। তারপরে স্থানীয় কিছু সিলেটের কিছু পত্রিকা আছে যেগুলো, এরপরে সুনামগঞ্জের স্থানীয় কিছু পত্রিকাতে আমি স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছি। তার পরবর্তীতে আমি নিজেই একটা পত্রিকা, সেটি প্রিন্টিং এবং আ আ রেজিস্টার্ড একটা পত্রিকা করেছিলাম আমি নিজেই। নাম ছিল সীমান্ত কণ্ঠ। সেটি কিন্তু আমি দীর্ঘদিন যাবতই এটা সম্পাদনা করে আসছি। কাঁচা হাত তারপরেও আচ্ছা। যখন আপনার শুরু করেছি আরকি। তো সেই থেকে মূলত আসলে লেখালেখির প্রতি একটা মা ভাবলাম যে লেখালেখির প্রতি আমাকে যাপিত হতে হবে। সেই থেকে লেখালেখি করে আসছি আরকি টুকটাক। চলছে, চলছে এবং আরো চলবে আশা করি। চলছে। তো এই যে জি, জি। লেখালেখির জায়গাটা চলছে, কবিতা হোক বা অন্যান্য লেখালেখি এবং সম্পাদনা। আসলে আমরা জানি এটা করে আসলে আমাদের প্রাণের আনন্দ সঞ্চারিত হয়। কিন্তু জীবিকা তো চলে না। তো এই যে যখন থেকে শুরু করেছেন তখন থেকে এখন পর্যন্ত কি, কি বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে এই শিল্প সাহিত্য চর্চা করতে গিয়ে? এটা একটু আমরা অনেক জানতে চাই। সুন্দর, সুন্দর একটি প্রশ্ন করেছেন। এটা জীবনের সাথে রিলেটেড। সেই প্রশ্নটি প্রথমত হচ্ছে যে সময়, তারপরে সংসার, তারপরে পেশাগত দায়-দায়িত্ব, এগুলোর ভিড়ে আসলে কবিতা চর্চা করা বা লেখালেখি করা, এটা একটা বড় সাধনার ব্যাপার মনে করি আমি। দ্বিতীয়ত হচ্ছে যে প্রান্তিক যে অবস্থান থেকে লেখালেখি চালিয়ে যাওয়া, এমনকি নিজের শব্দের প্রতি বিশ্বাস অটুট রাখা, এটিও অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল আমার জন্য। তো সেই চ্যালেঞ্জ থেকেই কিন্তু আমি ধীরে, ধীরে এ এ নিজের ভিতরকার গভীরতাকে নির্মাণ করার চেষ্টা করেছি এবং সেটা চালিয়ে যাচ্ছি। আমি যেহেতু সাংবাদিকতার পেশায়, আমাকে প্রতিদিনই কোনো না কোনোভাবে কাগজের জন্য রিপোর্ট তৈরি করতে হতো এবং লেখালেখি করতে হতো। পাশাপাশি এই ব্যক্তির যে সময়, পারিবারিক, সাংসারিক, পেশাগত দায়িত্ব, এর মধ্যেই কিন্তু আমি আমার লেখালেখি টুকটাক চালিয়ে গেছি। এখন যে সময়টি সেটি হচ্ছে যে আমি আমার চিন্তা ভাবনা হলো কবিতাতে আমাকে যাপন করতে হবে। এরই মধ্যে আমি যে কয়টি প্রবন্ধের বই বের হলো, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, তারপরে আপনার প্রবন্ধ, এই টুকটাক বইয়ের আ বের হলেও আমি কবিতাতে আমি এখনো পুরোপুরিভাবে কোনো বই বা পান্ডুলিপি বের করার চিন্তা ভাবনা করিনি। ভবিষ্যতে চিন্তা আছে যদি ভালো কিছু লেখালেখি করা যায়, ভালো কিছু উঠে আসে এবং কবিতা আসলেই কবিতা হয়ে ওঠে, তখনই চিন্তা ভাবনা করব যে বই করা যায় কিনা। হ্যাঁ, আপনি কথা বলছিলেন, আমি শুনছিলাম। বলুন। আচ্ছা। তো এই হচ্ছে হ্যাঁ, আরকি যে দুঃখিত। এই হ্যাঁ, এত আ এত একটা প্রান্তিক অবস্থানে থেকে আমার মতো একজন মানুষ একেবারে গ্রাম পর্যায়ে থেকে উপজেলা লেভেলে থেকে আ এই লেখালেখি কবিতা তে যাপন করা একটা সাধনার ব্যাপারেই আমি মনে করি। এবং এটা অব্যাহত আছে এবং চালিয়ে যাচ্ছি আরকি। জি। যাক, যাক, যাক। অবশেষে যে চলছে এটা হচ্ছে একমাত্র সুসংবাদ আমরা বলতে পারি এবং আপনি চালিয়ে যান এটা আমরাও চাই। তো এ এ এ এই যে প্রান্তিক জায়গা থেকে আরো একটা এর সাথে একটু রিলেট করা আরেকটা প্রশ্ন করি। যে মনে করেন আমরা দেখতে পাই যেটা স্বাভাবিকভাবে যে আমাদের দেশের বিশেষত এই যে কবিতা, ছবি আঁকা এরকম ধরনের কিছু শিল্প আছে যেটা মফস্বল শহরে আসলে ঠিক ওটার আয়োজন বা ব্যবস্থাও সেরকম থাকে না। আমরা ঢাকা কেন্দ্রিক বলতে পারি, রাজধানী কেন্দ্রিক। তো আপনি যে সুনামগঞ্জে আছেন ওখানে থেকে কি মনে হয় আপনি যে চর্চাটা করছেন সেটা নিয়ে আসলে কতটা সুবিধা পাচ্ছেন কিংবা পাচ্ছেন না? ঢাকাতে যেমন শিল্প সাহিত্য থেকে মেলা থেকে যে একটা
এবং আড্ডার ব্যাপারটাও যেরকম আছে, আপনি কি ওখানে ওরকম কোনো পরিবেশ তৈরি করতে পেরেছেন কিনা কিংবা আছে কিনা? এটা দেখুন, আমি এমনিতেই শিল্প সংস্কৃতির এলাকার মানুষ, গ্রামের হাওর অঞ্চলের মানুষ। আপনি জানেন যে আমাদের সিলেটের সুনামগঞ্জ একটা আউল বাউলের একটা দেশ এবং একটা আপনার নৈসর্গিক একটা দেশ হিসেবে আপনারা জানেন। তো সেখানে এই গ্রাম থেকেই কিন্তু এই যে সাধক বাউল শাহ আব্দুল করিম বলেন, হাসন রাজা বলেন, দূরবীন শাহ বলেন, এরকম আরো অনেক বিখ্যাত বিখ্যাত গুণীজনদের জন্ম কিন্তু এই যে আজকে শতবর্ষ গেল আপনার বাংলাদেশের বাংলা সাহিত্যের একজন আপনার প্রথিতযশা কথাশিল্পী ছিলেন শাহেদ আলী, যিনি বিখ্যাত হয়েছিলেন জিব্রাইলের ডানা ছোট গল্প দিয়ে। তো সেই জিব্রাইলি ডানার রচয়িতার বাড়িও কিন্তু আমাদের এই সুনামগঞ্জ তাহিরপুরে। তো এরকম বাহ! অনেক বিখ্যাত মানুষ যে আমরা যাদের আপনার কোনো রিক্সাতে যদি উঠি এখনো ঢাকা শহরে বলেন, সেটাও লন্ডনের কোনো শহরে অথবা মধ্যপ্রাচ্যের কোনো শহরে, তখন যে গানটি আমাদের মধ্যে বেশি ওঠে এটি কিন্তু আমাদের এই সিলেট, বৃহত্তর সিলেটের বেশিরভাগ সাধক তারা। এর মধ্যে সুনামগঞ্জ হচ্ছে আমাদের এটার তীর্থস্থান বলা যায়। আপনার শাহ আব্দুল করিম আমাদের বাহ! সুনামগঞ্জের, হাসন শাহ রাজা আব্দুল করিম, আমাদের হাসন রাজা। সুনামগঞ্জের, আমি কিন্তু হাসন রাজা। মানে একটু ইন্টারাপ্ট করছি, আপনাদের সুনামগঞ্জে আমি ১.৫-২ মাস থেকেছি, আপনাদের সুনামগঞ্জের থানার আচ্ছা, আচ্ছা। পাশে। হাসন রাজার বাড়ি থেকে ঘুরে এসেছি, শাহ আব্দুল করিমের বাড়িতে যাবার যে কোনো কারণে হয়নি। তো সুনামগঞ্জের মোটামুটি অনেক কিছুই আমি দেখেছি। তো হাসন রাজার বাড়িতে গিয়েছি, কেমন ছিল তাদের বাড়ি অবস্থা, তার ছবি, কাঠের ঘর, সেই কাঠের গোলা, এগুলো দেখে এসেছি। হ্যাঁ, কন্টিনিউ করুন। আমার আর কি স্মৃতি আচ্ছা, মনে পড়ে তো গেল, শেয়ার আপনি করলাম। যদি হ্যাঁ। হ্যাঁ, কবিতা যাপনকালে কবিতার দিকেও যদি যান, এই আপনার এই সুনামগঞ্জের বিখ্যাত কবিরা রয়েছেন। আপনার মমিনুল মজদিন আমাদের যিনি মারা গেলেন অল্প বয়সে, বা তিনি পৌরসভার হুম, চেয়ারম্যান ছিলেন। মমিনুল মজদিনের কবিতা কিন্তু আমাদের প্রাণে নাড়া দেয়। তারপরে মোহাম্মদ সাদিক, ইকবাল কাগজি, আরো অনেক অতীতে অনেক বড় বড় কবিরা চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমার দিকটা যে ব্যতিক্রম কিছু তা নয়। উনারা কিন্তু সেই রুট লেভেল থেকে এবং গ্রাম থেকে উঠে আসেন। জলের সাথে জলজ্যোৎস্নার কবি মমিনুল মজদিদ, তিনি কিন্তু জলজ্যোৎস্নাতে বেড়ে উঠে কবিতা, পংক্তি, শব্দ হুম, এগুলো নির্মাণ করেছেন। মোহাম্মদ সাদিকের কবিতা পড়লে হাসন রাজার যে গানের লিরিক গুলো যদি দেখেন, একেবারে প্রান্তিক হুম, লেভেল থেকেই উনারা উঠে এসেছেন। তো সেই দিক থেকে আমি যে আমার বেলায় সেটা আমার জন্য আরো সুবিধাজনক অবস্থা যে আমি গ্রাম পর্যায়ে থেকে হয়তো শহর অঞ্চলে থেকে যে সুবিধা এখনকার সময়ে, অর্থাৎ হুম, এই সময়টাকে আমি মনে করছি যে আমরা এখন যে কাব্য যাপন করছি যে সময়টা, এটা হচ্ছে আপনার মূলত একটা হাইব্রিড সময়। আমি যেটা চিন্তা করি আরকি। আমি যেটা বলি, হাইব্রিড কালকেও সময়, একটা হ্যাঁ। প্রোগ্রামে বললাম। হাইব্রিড সময় যে হুম, উত্তর আধুনিক পরবর্তী সময়টাকে আমরা মনে করি যে এটা একটা হাইব্রিড কাল। তো এই হাইব্রিড কালে আমাদের এখনো যে আমরা পূর্বের মতো যেই সমাজ সংস্কৃতির মধ্যে বেড়ে উঠছি এবং আমার কবিতাগুলো হুম, এই সমাজ সংস্কৃতির মধ্যে বেড়ে উঠছে, সেটা কিন্তু অন্যরকম একটা বিষয়। আবার আপনি যখন শহর কেন্দ্রিক চলে যাবেন, সেখানে হুম, অন্যরকম একটা দৃশ্য যেটা আপনার এই সময়কার যান্ত্রিক সময় উপলব্ধি করা হুম, যায়। কিন্তু আমরা কার্যত এখনো সেই পল্লী গাঁয়ে এবং জলজ্যোৎস্নার, হাওরের, নদীর সেই গন্ধ নিয়েই কিন্তু আমরা লেখালেখি করি এবং সেটার ঘ্রাণ পাই। এই দিক থেকে আমি মনে করি আমি ভালো অবস্থানে আছি। আপনি যেটি বললেন যে, আমরা তো এখন যারা ঢাকাতে থাকি বা হুম, শহরে থাকি, সেই দিক থেকে আড্ডা করার যে একটা প্রাণবন্ত একটা বিষয় আছে সেটা তো হুম, আছেই। কিন্তু আমি মনে করি আমার যে রুট লেভেল, সেখানে আমি যখন একজন হাওর দিয়ে হেঁটে যাই, হিজল পাতার সুরে তখন আমি আমার কবিতার শব্দ তৈরি করতে পারি। আমি যখন বাহ! বাহ! হাওরে যাই, এই যে গেল বৈশাখ মাসে, তখন যখন আ অ্যা লাইন ধরে কৃষকরা ধান কাটছেন, ধান পরিবহন করছেন, কাঁধে নিয়ে ধান নিচ্ছেন, মাড়াই করছেন, এগুলো কিন্তু শব্দ তৈরি হয় এগুলো থেকে। এটা যেমন বহুকাল আগেও ছিল, বহু বছর আগে ছিল। এই দৃশ্যপটগুলি কিন্তু এখনো আমার গ্রামে, আমার শহরের কাছাকাছি এবং হাওরে এগুলো এখনো আছে। তো এই কারণে আমার কবিতাগুলো যদি আপনি দেখেন, যে কটা আপনার Facebook এর মাধ্যমে পেয়েছেন, কার্যত তো আমার কোনো আনুষ্ঠানিক কবিতার বই হ্যাঁ, নেই। হ্যাঁ, না, ১ম যেটা পোর্টালে, আমি মনে হ্যাঁ, করি দেখেছি। হুম, 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 তো পাঠক আমাকে জানতে হলে তো আমার বই পেতে হবে Facebook এর মাধ্যমে।
আমি এখন নিজেকে দাবি করি যে আমি আসলে ফেসবুকের কবি। কবি তো হতে পারিই না। তো যাই হোক, এখন কথাটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। যে এই, হ্যাঁ, এই জায়গা থেকে আমার একটা ভিন্নতা আছে কবিদের মধ্যে এখন। ধরেন এই যান্ত্রিককালীন সময়ে এই সময়টাতে যারা শহরে বসবাস করেন, উচ্চবিলাসী কবিরাও কিন্তু এখন কবিতা লিখে যাচ্ছেন। তাদের যে প্যাটার্ন গুলো বা তাদের যে চিত্রকল্প, তাদের যে উপমা, তাদের যে শব্দের ধরন কিছুটা ব্যতিক্রম হয়। আর আমরা সেই আগের মতো রয়ে যাই। কারণ আমাদের তো পরিবর্তন হয়নি। হ্যাঁ, হয়েছে যেটা, আব সেটা হচ্ছে আমার বাড়িতে আগে বিদ্যুৎ ছিল না। বিদ্যুতের প্রচলনটা হয়েছে। আমার গ্রামে ধরেন আপনার আগে ফ্রিজ অন্তর্জাল, ছিল না, এখন ফ্রিজ গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ফ্রিজ আছে। ইন্টারনেট ছিল না, এখন এইগুলো সুবিধা ইন্টারনেট আছে। কিন্তু ব্যবস্থা আছে। হাওর তো, নদী তো তার সহাবস্থানেই আছে। নদী আছে। সব তার অবস্থানে আছে। শ্রেণীর হ্যাঁ, পরিবর্তন হয়েছে। নদীর হয়তো শ্রেণী হুম, পরিবর্তন করেছে। অর্থাৎ আগে যে নদীটা ছিল সেটা দূরে সরে এসছে। সেখানে চর জমে গেছে। কিন্তু নদীর সেই সুরমা, আমার সুরমা তো সুরমাই রয়ে গেছে। উজানি নদী, সুরমাই রয়ে পাহাড়িয়া গেছে। এ উদা সুরমাই রয়ে পাহাড়িয়া গেছে। নদী। আচ্ছা, আমি আপনার সাথে আরেকটু এর সাথে আরেকটু যোগ করি। এই যোগ করতে, করতে আমাদের আড্ডা বড় হয়ে যাবে আশা করি। শ্রোতা দর্শক যারা যুক্ত আছেন, আশা করছি সাথে থাকবেন। ভালো লাগলে লাইভটি শেয়ার করে দেবেন। কবির কথা, কবিতার কথা, শিল্পের কথা, শিল্পীর কথা, সুন্দরের কথা সকলের সাথে বেশি, বেশি করে শেয়ার করে দিন। তো যাই হোক, এর সাথে রিলেট হচ্ছে আপনি বাঁশতলা নামে একটা পত্রিকা চালান। এর ব্যাপারে একটু হুম, যদি আমাদেরকে বলেন যে এর বিষয়টা কি বা কিভাবে চলছে, এটা একটু জানতে চাই। অনেক ধন্যবাদ। তো আমি বলি যে আমি ২০০১ সালে, সম্ভবত ২০০১ সালে ১ম আচ্ছা, শিল্প আপনাকে একটু সাহিত্যের বলি, আপনার এই আলাপটা শেষে আপনার একটা কবিতা শুনতে চাইবো, যে যে কবিতাটা আপনি পড়তে চেয়েছিলেন, ওই যে জিব্রাইলের ওই কবিতাটাও আপনি পড়বেন। আমি আছি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। নিশ্চয়ই, নিশ্চয়ই আমি চেষ্টা করব। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি যে, আমি যখন লেখালেখি বিশেষ করে কবিতাতে যাপনকাল ক আ যা যাপিত হওয়ার পর আমার চিন্তায় আসলো যে, এই সময়ের কবিদের অর্থাৎ নতুন যারা, আমার মতো যারা নতুন কবিতায় কবিতা চর্চা করছেন সবেমাত্র বা আমার মতো যারা আছেন অথবা এর ০ দশক বলেন আর এর পূর্ববর্তী কবি যারা আছেন, নতুনরা সবসময় দেখেছি আমি যে একটা বিষয় অবহেলার শিকার হন, অবহেলিত হন। একজন নতুন যেমন আমার ক্ষেত্রেই যদি আমি বলি যে, আমার কবিতাটা কোনো ভালো গণমাধ্যমে অর্থাৎ কোনো প্রিন্ট কাগজ অথবা কোনো অনলাইন ভালো অ ওয়েব ম্যাগাজিনে তারা ছাপাতে চায় না। কারণ একটা জিনিস দেখলাম এখানে আপনার একটু অবহেলার দিকে আমার মতো যারা নতুন আছেন তাদেরকে নিয়ে তেমন একটা চিন্তা নাই। হ্যাঁ, এখন কিন্তু আছে যে আমাদের এই বাংলাদেশেও বা বাংলা সাহিত্য যারা চর্চা করেন, ওপার বাংলা বলেন, প্রবাসে বলেন, ভালো, ভালো কিছু লিটল মেগ আছে যেটা প্রকৃত অর্থে লিটল মেগের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেদিকেই কাজ করে যাচ্ছেন। এবং একটা মূলত যে লিটল মেগ একটা আন্দোলনের নাম ছিল। একটা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু লিটল মেগের প্রতিষ্ঠা লাভ। সেই দিক লাভ, হ্যাঁ। থেকে কিন্তু কিছু আ কিছু কাগজ, কিছু প্রিন্ট পত্রিকা, অনলাইন ম্যাগাজিন এগুলো আছে। আমি বলছি না যে এরকম নাই। কিন্তু আমার মধ্যে সেই কাজটা করেছিল ২০০১ সালে। যখন আমার ১ম হুম, কুরানো সুখ বইটা বের হলো কবিতার, তারপরে চিন্তা হুম, করলাম যে আমি একেবারে গ্রাম পর্যায় থেকে একটা শিল্প সাহিত্যের কাগজ করতে চাই। কতটুকু হুম। সফল হব বা কতটুকু করে পা ও ও করতে পারবো সেটা বিভিন্ন দিক আছে। আপনি জানেন আপনি নিজেও একটা শিল্প সাহিত্যের কাগজ বা একটা শিল্প সাহিত্যের ওয়েব ম্যাগাজিন চালান। হ্যাঁ, চালান। হ্যাঁ, হ্যাঁ। সেই হ্যাঁ, সেই দিক থেকে মনে করেন আমি চিন্তা করেই যে নতুনদেরকে যদি আমি আ এটাতে গুরুত্ব দিতে পারি, নতুনদেরকে তুলে আনা যায়। আ সেই চিন্তা ভাবনা থেকে আমি শুরু করেছিলাম বাঁশতলা। বাঁশতলার নামকরণের পিছনে আমার এলাকার একটি নাম, যেটি মহান মুক্তিযুদ্ধের একটি হুম, উপত্যকা ছিল। অর্থাৎ একদম মেঘালয়। আমরা কিন্তু সুনামগঞ্জের মানুষ কিন্তু হুম। মেঘালয়, ভারতের মেঘালয় রাজ্যের পাশাপাশি সীমান্ত এলাকা আমাদের। তো আমার আচ্ছা, আ আচ্ছা। গ্রামের পার্শ্ববর্তী যে ইউনিয়ন, এই ইউনিয়ন বাংলা বাজার। ওই ইউনিয়নের ঐতিহাসিক একটা স্থানের নাম হচ্ছে বাঁশতলা হকনগর। এটি মহান আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় একটি সাব সেক্টর ছিল মুক্তিযোদ্ধাদের। একদম খাসি আচ্ছা। এবং মেঘালয় পাহাড়ের পাদদেশে। অর্থাৎ এই হুম। মধ্যখানে একটা নদী, নদীর ওপারে ভারতের মেঘালয় বিশাল সুউচ্চ চেরাপুঞ্জের পাহাড়। আর ওই পারেই কিন্তু আমাদের বাংলাদেশের সীমানা এবং একটি মহান মুক্তিযুদ্ধের উপত্যকা। যার নাম হচ্ছে উপত্যকা। বাঁশতলা উপত্যকা। আচ্ছা, এটি আচ্ছা, আচ্ছা। এখন একটি আচ্ছা। আমাদের এই সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং এটা নান্দনিকভাবে এখন একেবারে পাহাড়ের নিচে
যেন ওই শহীদ মিনার, এখানে একটি শহীদ মিনার আছে, তো শহীদ মিনারে যেন মহান মুক্তিযোদ্ধাদের যে সারি সারি কবর, ওই কবরের পাশে যেন একটি হিমশীতল মেঘালয়ের খাসি পাহাড়, সুউচ্চ খাসি পাহাড় দাঁড়িয়ে আছে। আশেপাশে আমাদের টিলা আছে, পাহাড় আছে। তো এই নান্দনিক আমার এলাকার ঐতিহ্যবাহী সেটি বাঁশতলার নামে আমি লিটল ম্যাগাজিনের নাম দিয়ে দিলাম বাঁশতলা। আমি এটা কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের লাইভে বাঁশতলার নামের পিছনে আমাকে পরামর্শ দিয়েছিলেন সিলেটের একজন গুরুত্বপূর্ণ কবি মামুন সুলতান। তিনি আমার বন্ধুবর এবং তখন তিনি আমাকে পরামর্শ দিলেন যে আপনি বাঁশতলা নামেই লিটল ম্যাগাজিন করুন, আস্তে আস্তে করুন। কিন্তু আপনি জানেন যে একটা প্রিন্ট পত্রিকা 200-300 পৃষ্ঠার প্রিন্ট পত্রিকা, আমি সাহস করে প্রথম সংখ্যাটাই করেছিলাম 300 পৃষ্ঠা, তারপরে দ্বিতীয় সংখ্যা হলো এখন যেটা বিরাট বিরাট কর্মযোগ্য, 300 পৃষ্ঠা অনেক বড় একটা ব্যাপার আর কি, প্রথম অবস্থাতেই বেশি সাড়াও পেয়েছিলাম এই কবিদের কাছে। নবীন প্রবীণ এবং গুরুত্বপূর্ণ কবি নির্মলেন্দু গুন্দা সহ অসীম শাহ প্রয়াত, ওনাদেরও কিন্তু সহযোগিতা আমি পেয়েছিলাম। তাদের কবিতা, তাদের গল্প আমি বেশ ছাপিয়েছি। রেজাউদ্দিন স্টালিন এই সময়ের অন্যতম কবি, ওনাদের কবিতা প্রবন্ধ, কাজী জহিরুল ইসলাম, ওনাদের লেখালেখিও আমি, এবং এই সময় যারা রুট লেভেলে অর্থাৎ আমার মতে প্রান্তিক জনপদে যারা অনেক ভালো লিখছেন, আপনি চিন্তা করলে দেখবেন যে আমরা ওদেরকে চিনিই না, ফেসবুকেও নাই, তারা নিজেদেরকে প্রচার বিমুখ হিসাবে গড়ে তুলতেছেন। হ্যাঁ, একটা দীর্ঘমেয়াদে তারা কাজ করছেন, কিন্তু এটা কোনো গণমাধ্যম বলেন, প্রথম শ্রেণীর, আঞ্চলিক বা কোনো ম্যাগাজিন, এরা কিন্তু স্থান পায় না। এবং এটা খুবই দুঃখজনক ব্যাপার যে ধরেন এখন তো কবিদেরও সংখ্যা মানে শত শত হাজার হাজার কবি, লেখালেখিও অনেক, কিন্তু এর মধ্য থেকেও এমন কিছু কবি, এমন কিছু মেধাবী যারা আছেন একবারে গ্রাম পর্যায়ে, রুট লেভেলে, মফস্বল শহরে শহরে আছেন, যারা আমাদের অগোচরে রয়ে গেছেন। একসময় তাদের কবিতা কথা বলবে, একসময় তাদের লেখালেখি আমাদেরকে অনেক কিছু দিয়ে যাবে। তো এই রকম কিছু মানুষ আমি তুলে আনার চিন্তা ভাবনা থেকে বাঁশতলাটা করেছিলাম। এ হচ্ছে আমার বাঁশতলা করার একটা চিন্তা ভাবনা। আরেকটা চিন্তা ভাবনা যেটা আমি বলে ফেলি, যে আমি যেহেতু কবিতায় যাপন করতে চাই, এই সময়ে কবিতা নবীনরা কিভাবে কবিতা লেখে, কিরকম চিত্রকল্প তুলে ধরে, কিরকম উপমা তারা তৈরি করে, এবং কিরকম শব্দ তারা তৈরি করে নির্মাণ কৌশলীটা আমি যেহেতু সম্পাদকের দায়িত্ব পালন করছি, অন্তত পড়লে এগুলো থেকে আমার একটা অভিজ্ঞতা আসবে। আমার আরেকটা উদ্দেশ্য ছিল এটা, যে আমি পড়ার একটা স্কোপ হবে। অর্থাৎ এমনি কিন্তু আমাদের পড়াশোনার প্রতি খুব অমনোযোগী, তারপরে যদি হন আপনি কোনো পেশাদারী ব্যক্তি, তারপরে যদি হন কোনো চাকরিজীবী, তারপরে যদি হন কোনো সাংসারিক ব্যক্তি, আমার মতো প্রান্তিক জনপদের একজন মানুষ, তাহলে তো আর কথাই নেই, পড়ার কোনো সময়ই পাওয়া যায় না বিশেষ করে। তো আমি যদি একটার পিছনে লেগে থাকি, তখন সেটার খাতিরে বা সেটার কারণে আমাকে পড়াশোনাটা করা যাবে, করতে পারবো। এটা ছিল আমার অন্যতম একটা কারণ। করতে পারবো, এটা ছিল আমার অন্যতম। এই জন্য আমার নিজের পকেটের টাকা খরচ করে এই যে কয়টি সংখ্যা আমি করলাম, এক একটি সংখ্যায় 40,000, 50,000, 30,000, অনেকে আমার পাশে দাঁড়িয়েছেন। আমি হয়তো অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে একটু ভালো বা পেশাগতভাবে আমি যেহেতু সাংবাদিকতার পাশাপাশি আইন পেশায় শিক্ষানবিশ হিসাবে আমি আছি আর কি, এখন যুক্ত আছি। পাশাপাশি পৈতৃক অবস্থা একটু ভালো অবস্থানে থাকার কারণে আমি এগুলো করে যেতে পারছি। এই যে বললাম, আমার একটা কবিতায় বলছিলাম যে প্রান্তিক সাংবাদিকতায়, ওই যে আপনি প্রশ্নের এক ফাঁকে বলেছিলেন যে ব্যক্তি জীবন চলার, আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করলাম, তারপরে আরো অনেক এলএলবি পাস করলাম, জীবিকার জন্য আর কি করছেন, কি করতে হয়। তো এটার পাশাপাশি কিন্তু পরিবারের একটা সাপোর্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি পারিবারিক সাপোর্টটা থাকার কারণে হয়তো এই সাহিত্য চর্চায় নিজেকে মনোনিবেশ এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি। আমি মনে করি, আমি জানি, হ্যাঁ, এবং চেষ্টা করছি যে আমি এটাতে মানে নিজেকে যাপন করার একটা প্রক্রিয়া চলছে। তো আমি মনে করি যে আমার যে উদ্দেশ্য, আমি বাঁশতলা কেন করলাম, ধরেন এই যে এখনকার যে সংখ্যাটি আসতেছে, এখন প্রচুর খরচ, তো তারপরেও আমি দেখেছি যে যারা সাহিত্যকে ভালোবাসে, যারা
কবিতাকে ভালোবাসে তারা কিন্তু গোপনে গোপনে আমাকে অনেক, আমি নাম বললাম না, অনেক দেশ বিদেশের হুম, হুম। সাহিত্যিক কবি ওনারা কিন্তু আমার পাশে দাঁড়িয়েছিলেন যে কি আমাকে রাখেন, কিভাবে আপনি করছেন এত বড় কাজ। তারপরেও তো আমি নতুন এত বড় মানুষ, কাজ। সম্পাদনার যোগ্যতা হ্যাঁ, হ্যাঁ। আমার এখনো হয়ে ওঠেনি, আমি সম্পাদক হতে পারিনি। আর পাশাপাশি মনে করেন যে এই নিজেকে এখন নিবেদিত রাখতে চাই লেখালেখিতে। জানি না কতটুকু করতে আচ্ছা, পারবো, আচ্ছা, আচ্ছা। কতটুকু যাক পারবো না। আমরা সেটা হয়তো শুনলাম বাঁশতলার ব্যাপারে। বাঁশতলার নামটা একটা ঐতিহাসিক জায়গা থেকে যে এসেছে, এটা মানে কি বলে একটা বড় ব্যাপার এবং শুনে খুবই ভালো লাগলো। আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের সেই মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটা জায়গার নাম থেকে আপনি বাঁশতলাটা করেছেন। আশা করছি এই বাঁশতলার উত্তর শুভকামনা এবং মঙ্গল কামনা থাকবে। এবার আপনার সেই কবিতাটা শুনতে চাই। যেটা শোনাতে চেয়েছিলেন স্টুডিওর পেছনে এবং সামনেও। আচ্ছা, আমরা সেই কবিতাটা শুনি। সামনে হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি গভীরভাবে আমাদের সুনামগঞ্জের একজন কৃতী সন্তান, যিনি বাংলা সাহিত্যে একজন প্রথিতযশা আ কথাশিল্পী হিসেবে পরিচিত। দেশ-বিদেশে উনি যিনি একটা পান্ডুলিপি, একটা বইয়ের কারণে তিনি বিখ্যাত হয়েছিলেন। সেটি হচ্ছে তার বইয়ের নাম ছিল 'জিবরাইলের ডানা'। এই আপনি বাহ! জিবরাইলি ডানার যে জনক, তিনি হচ্ছেন আমাদের এই সুনামগঞ্জের এই কৃতী সন্তান অধ্যাপক শাহেদ আলী। আজ তার জন্ম শতবর্ষ দিন গেল। আজকে গেল। এখানে আমি তাকে আচ্ছা, স্মরণ করছি তাহলে অনেক। আ আ একটা লাইন তাকে স্মরণ করার আগে সেটা হচ্ছে কবিকে আমরা বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। চলুন কবিতা শুনি। কামনা করছি। জি, অধ্যাপক এই শাহেদ আলীর শতবর্ষে আমার ছোট্ট একেবারে কাঁচা হাতের আমার যে নিবেদন সেটি হচ্ছে আমি এখন আপনাদের সাথে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আসলে আমি ব্যক্তিগতভাবে লিখি কিন্তু মানে কোনো অনুষ্ঠানে বা শোনেন, নিজের আপনাকে কবিতা আবৃত্তি পড়াটাই বা এই না। শোনেন। আপনার কাজ হচ্ছে পড়া। কবি কণ্ঠে কবিতা শুনছি। এখানে আবৃত্তি, শিল্প, মান, ভালো-মন্দ মানে শুনবো না। আর কেউ বললে এটা আসলে গ্রহণযোগ্যও হবে না। কারণ সবাই বোঝে কবিরা তো কবিতা লেখেন। সে যখন পড়ে সেটা পাঠ হয়। তার ভেতরে আবৃত্তির সাথে তার কোনো সংযোগ নেই। বলুন। অনেক ধন্যবাদ। তো আমার ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন সকলেই, শ্রোতা দর্শক এবং আপনি সহ। আপনি নিজেও একজন কবি। বিশেষ করে কবির সামনে কবিতা পড়া, আরেকজন কবির সামনে একজন কবিতা পড়া কতটা ইতস্তত বোধ করা হয়। এবং উনি কিন্তু মানি একজন আমি যখন পরীক্ষা দেই আর সেখানে যখন ম্যাজিস্ট্রেট থাকে, ঠিক তেমনি একজন আমার কাছে মনে হচ্ছে যে একজন কবির সামনে নিজের কবিতা এবং তাও কাঁচা কবিতা পাঠ করা খুবই দুরূহ ব্যাপার। এটা দুঃসাহসিক। আমি মনে করি তারপরেও আমি না পাঠ তেমন করছি। কোনো ব্যাপার না। আপনি প্রাণ খুলে পড়ুন। হ্যাঁ, পড়ুন। আজকে অধ্যাপক শাহেদ আলীর শতবর্ষে আমার ছোট্ট নিবেদন, শিরোনাম হিজল পাতার জ্যোৎস্না আখর, হিজল পাতার জ্যোৎস্না আখর। ধানের গ্রানে লেখা হয় শব্দ, পলিমাটির স্তরে স্তরে জেগে উঠে নিঃশব্দ ব্যাকরণ। জ্যোৎস্নালিপি গাঁথা হিজল পাতায়, অক্ষরে জ্বলে উঠে দীপ্ত আগুন ফুল। বাঁশবনের ছাইরঙা হাওয়া বয়ে আনে পূর্বজ উচ্চারণ। বাঁশবনের ছাইরঙা হাওয়া বয়ে আনে পূর্বজ উচ্চারণ। পালকের নিচে আলোর কুয়াশা, নীরবতা ছাপ ফেলে অন্তর্জালের মন্ত্র। জিব্রাইলের ডানা খুলে দে বাসাহীন এক বুগুল, যেখানে প্রতিটি পংক্তি পুণ্য নদীর উৎস, পুণ্য নদীর উৎস। শতবর্ষ পরেও তাঁর সৃষ্টিতে পাঠ করে নিজের অস্তিত্ব। যেখানে মাটি সেখানেই আকাশ, যেখানে শব্দ সেখানেই মুক্তি। কবির প্রতি বাহ! শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা। চমৎকার। খুবই ভালো লাগলো হেলালি ভাই কবিতাটা। তো যাই হোক আমরা যেহেতু আ বা বা সময়ের একটা ব্যাপার থাকে আমাদের। একটা ফ্রেমে বেঁধে আড্ডা মারছি। তো আশা করছি শ্রোতা দর্শকরা বুঝবেন। আমরা
আপনার কাছে আরো যেটা জানতে চাওয়া, আপনি সাংবাদিকতা করেন এবং সংবাদের ব্যাপারগুলো দেখেন। আসলে সাংবাদিকতার নামে সংবাদপত্রের এবং বিভিন্ন সংবাদ ভিজুয়াল মিডিয়ায় আমরা দেখতে পারি যে এই যে বাজার কাটতি ব্যাপারটা, একজন সাংবাদিকের আদর্শ সাংবাদিকের রূপরেখা কেমন হওয়া উচিত, সত্যকে সে কিভাবে দেখবে, নাকি আমরা অনেক দেখতে পারি যে হলুদ জার্নালিজম যাকে বলে, কিংবা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন আম, মানুষকে হয়রানি করার ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে ছোট করে একটু শুনতে চাই। অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রাসঙ্গিক, খুবই সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। কবি আমি যেটি মনে করি যে যেহেতু আমার এটার কিন্তু আমি বলব যে আমার খুব অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি। আমি যখন সাংবাদিকতা শুরু করছিলাম ২০০০ সালে একজন প্রান্তিক উপজেলা প্রতিনিধির মাধ্যমে, তখন আমি আ লেখালেখি সাংবাদিকতায় খুব যখন কাঁচা ছিলাম, তখনকার একটা প্রেক্ষাপট ছিল। সেটা ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত একটা প্রেক্ষাপট। তার পরবর্তীতে এখন পর্যন্ত একটা প্রেক্ষাপট। আমি সা মফস্বল সাংবাদিকতার বিষয়গুলো অভিজ্ঞতা থেকে বলছি। এখানে একটা সবচেয়ে বড় দায়ভার যেটা, সেই দায়বদ্ধতা হচ্ছে আপনার সংশ্লিষ্ট পত্রিকার কাগজের। ধরুন, আপনি একটা ডিপার্টমেন্টে কাজ করেন। সেখানে যদি ২ টো দিক থেকে আমি বলব এই কথাগুলো। একটা দিক হলো যে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, ওই প্রতিষ্ঠানের যে দায়হীনতা একজন সাংবাদিকের প্রতি বা একজন মফস্বল প্রতিনিধির প্রতি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। আর এর ফলে হচ্ছে কি? এই দায়হীনতা থাকার কারণে আমি মফস্বলের কথা বলছি। নট কোন জেলা শহর, নট বিভাগীয় শহর বা স্টাফের কথা বলি নাই। তো সেখানে দায়হীনতা, প্রতিষ্ঠানের দায়হীনতা আছে। আচ্ছা, সে কারণে হচ্ছে কি? আজকের এই পরিস্থিতি, আমাদের মফস্বল সাংবাদিকতার এই ভঙ্গুর অবস্থা। এরপরে যখন আপনার ফেসবুকের যুগ চলে আসলো, ডিজিটাল যুগ চলে আসলো আমাদের সামনে, তখন কিন্তু আরো বেশি এই প্রবণতাটা মফস্বলে বেড়ে গেছে। এর দায় কিন্তু রাষ্ট্র কিংবা কাগজওয়ালা কিংবা টিভি কর্তৃপক্ষ এড়াতে পারবেন না। আমি স্পষ্ট বলে দিলাম যে আচ্ছা। একটা পত্রিকা মনে করেন যেটা ঢাকা থেকে প্রকাশিত হয়, সেটা হোক অনেক পাঠক প্রিয় অথবা পাঠক প্রিয় হুম। ছাড়াও, আপনি যে হারে তাদের ধরেন বাংলাদেশে কতটা উপজেলা আছে? ৫০০ র অধিক, আরো বেশি। তো এই হুম। উপজেলাগুলো প্রত্যেকটা উপজেলায় কিন্তু তাদের উপজেলা প্রতিনিধি দেন। ৬৪ টি জেলা, প্রত্যেকটা জেলায় তাদের প্রতিনিধি আছে। মূলধারার কিছু গণমাধ্যম অবশ্যই। পত্রিকা ছাড়া আর বাকি গণমাধ্যমগুলোর এরা কিন্তু এই দায় নিতে হবে। এবং রাষ্ট্র, বিশেষ করে রাষ্ট্রকে নিতে হবে। আপনি চিন্তা করুন, একটা সময় আমরা ওই সেলফ সার্ভিস যেটা, উকালতি করা, একজন হুম। উকিল, অ্যাডভোকেট, তাদের দায়বদ্ধতার জায়গা রাষ্ট্রের। তারাও দেখুন আজকে কেন এই ভঙ্গুর অবস্থা সৃষ্টি হচ্ছে। আইন পেশাতে যান আপনি, সেখানেও এখন হয়তো একটু ভালো অবস্থানে আছে। এরকমই ছিল। ঠিক তদ্রুপভাবে আপনার সাংবাদিকতা পেশায় আপনি একটা ধরেন একটা পত্রিকা আপনাকে উপজেলা প্রতিনিধি দিল। সেখানে আপনাকে আপনার যে ব্যক্তির যে চাহিদা, আপনার যে একটা বেতন ভাতা, সেটা কিন্তু তারা দেয় না। নামমাত্র কিছু আচ্ছা। টাকা পয়সা দেয়। এখন এই কারণে এই পেশাটা একজন ধরেন মাস্টার্স পাস করে, সাংবাদিকতা পাস করে, তারপরে যে ধরেন একটা জেলা অথবা উপজেলাতে সে সাংবাদিকতা করে, সেরকম হুম। একজন সাংবাদিক আবার যে কোনরকম এইচএসসি, এইচএসসি ৮ম শ্রেণী পাস অনেক সাংবাদিক আছে। যে তারা সহজেই, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সে ধরেন ব্যবসা করত, সেটা আর করে না। এখন সহজ পদ্ধতি কি? যখন ডিজিটাল যুগ হয়ে গেল, সে একটা মোবাইল কিনে নিল এবং একটা ক্যামেরা নিয়ে নিল। পত্রিকার অভাব নেই। ঢাকা থেকে প্রকাশিত হয় শত, শত হাজার, হাজার পত্রিকা আছে। একটা পত্রিকার কার্ড নিয়ে হুম। আসলো, সেও সাংবাদিক। আবার যে ভালো মানের একটা পত্রিকাতে কাজ করছে, যে লেখালেখি করতে পারে, সেও সাংবাদিক। এখানে আমি আরো যদি তফাৎটা পরিষ্কার এখানে। করে বলি, তফাৎটা কিন্তু হ্যাঁ। এই জায়গায় চলে আসছে। যার কারণে একটা উপজেলাতে আপনার স্টাফে অত লোক নাই একটা পত্রিকার, যত সাংবাদিক আছে। এখন এই সাংবাদিক যারা আছেন, আমি সহ, আমার ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমার জীবিকার বিষয়গুলো কে দেখবে?
আমার কবিতা অনেকগুলো কবিতা আছে আমি লিখে রাখছি। গতকালকে একটা অনুষ্ঠানে আমার কবিতাটা পড়েছিল। সাংবাদিকতার হুম, হুম, হুম। সাংবাদিকের জলছাপ। তো এই পদ এই কা এই ক আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কবিতাতে বা এই কথাগুলো বলার কারণে অনেকে আমার প্রতি খুব নাখুশ হবেন যে এই কথাগুলো বলছি। অথবা পত্রিকাওয়ালা, কাগজওয়ালা যারা আছেন বা টিভির যারা আছেন তারা বলবেন যে, "আপনাকে কে বলছে সাংবাদিকতা করতে? আপনি করেন কেন?" আমি সাংবাদিকতা আচ্ছা, শুরু করেছিলাম মনের খায়েশে। যে আমি একটা আচ্ছা, আচ্ছা। রিপোর্ট তৈরি করব। আমার নামটা মানুষ জানবে। আমার এলাকার সম্ভাবনা, সমস্যা আ এগুলো তুলে ধরবো আমার সমস্যা নামে আমি তুলে আসবে। ধরতে পারবো বা হ্যাঁ, রাষ্ট্রের আমাকে কাছে, মানুষের আমার কাছে। নামটা আসবে। একসময় কথা বলবে যে এখন উইকিপিডিয়াতে গেলে দেখবেন যে এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য, কাকন বিবি মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা এগুলো আমার প্রতিবেদন থেকে তারা উইকিপিডিয়া সংরক্ষণ করেছে। তো আমি তো হুম, অন্ততপক্ষে স্যাটিসফাইড এর একটা জায়গা পেলাম। যে কিছু পাই আর না পাই। কিন্তু এখানে একটা জায়গা কিন্তু আমার আছে। আমি সেখানে লেখালেখির ভিতরে আমি হয়তো এটাতে না থাকলে আমি অন্য কোনো চাকরি করতাম সরকারি, বিদেশে চলে যেতাম। অন্য অথবা কোনো পেশা ওকালতিতে পেশা বেছে নিতাম। পেশায় চলে হুম, যেতাম। কিন্তু লেখক হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। কিন্তু সাংবাদিকতায় থাকায় নিজেকে একটা নিয়ন্ত্রিত পথে ধরে রাখতে পেরেছি। যে এখানে লেখালেখির আলাদা একটা স্বাদ আছে। আমি যখন একটা রিপোর্ট তৈরি করতাম, অন্যরা লিখতে পারত না। আমি ফ্যাক্সে পাঠিয়ে দিতাম। আমি চিঠিতে পাঠাতাম। আমার পত্রিকার অফিসে তারা আমার নাম সহ প্রতিবেদনটা মানে ছাপাতেন খুব সুন্দর করে। তখন হুম, হুম। আমার কাছে অনেক উচ্ছ্বাসের মনে হতো। আমরা পত্রিকা জেলা শহর থেকে আচ্ছা। কিনে আনতাম। এনে সংরক্ষণ করেছি। তো হয়তো এটা একটা আনন্দ থেকে মনের একটা চাহিদা থেকে আমি সাংবাদিকতায় জড়িয়ে পড়া। এখন তো সেখান থেকে আর বের হতে পারি নাই তারপরে। বের হতে লেখালেখি পারেনি করছি মানে তারপরে জড়িয়ে গেছি। এখন আ জড়িয়ে আ গেলাম। আ মোদ্দা কথা হচ্ছে আমাদের এই বিভিন্ন যে ব্যাপারটা আপনি দেখালেন যে আসলে আ যে অনেক পড়ে শুনে জেনে বুঝেও সাংবাদিকতা করতে আসছে, আবার অনেকে পড়াশোনা নেই আ সহজ একটা মাধ্যম মনে হলো এই সাংবাদিকতা করতে আসছে। তো এর ভেতরে আর কি এইজন্য তখন আপনি যে এবং এর অসঙ্গতিগুলি ভেতরে বললেন বেতন এবং যে টাকা এখানে পয়সা, রুজি-রুটির হলুদের টাকা যে পয়সারও বিষয়টা ব্যাপার হ্যাঁ। ওই যে বললেন নামমাত্র টাকা দেয়। তো এ কারণে হয়তো বিভিন্ন ধরনের আমরা ব্যাপারগুলো দেখতে পারি। তবে আশা করি এগুলো কমে যাবে। এখন আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকেই চলে এসেছি, আপনি আমার সাথেও শেয়ার করেছিলেন, আপনি নতুন একটা কাজ করছেন, কবিতা নিয়ে। তো সেই কাজের আগামীর সেই কাজটা নিয়ে একটু জানতে চাই ছোট করে। আচ্ছা যে সেই কাজটা নতুন তো ধরনের আমার কবিতার শিল্প চেষ্টা সাহিত্যের করছেন আপনি। আচ্ছা, আচ্ছা আমি কোন ধরনের কবিতার চেষ্টা করছি? আমি কবিতাতে তো আগেই বললাম এই কথাটা যে হ্যাঁ, আমি নতুন কবিতাতে নতুন যে চেষ্টাটা যাপন করছেন। করতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কবিতাতে যাপন করতে চাই এবং হুম, আমার আগ্রহ হলো যে সুসংবদ্ধভাবে কবিতার চক্র নির্মাণ করতে চাই। এই একটা শব্দই যে আমি যাপন আচ্ছা, করতে চাই, সুসংবদ্ধ কবিতা চক্র নির্মাণ করতে চাই। এবং আমার আগামীতে চিন্তাভাবনা বাহ! আছে যে ৫ তলা যেহেতু একটা কাগজ আমি প্রিন্ট বের হয়, বছরে অন্তত ১ টা বা ২ টো পত্রিকা বের করার চিন্তাভাবনা আমার আছে বা করে যাচ্ছি। পাশাপাশি একটা ওয়েব ম্যাগাজিনেরও চিন্তাভাবনা আছে। এবং সেগুলো কিন্তু নিজের জন্য। আমি এই যে বললাম না যে আমি ব্যক্তিগত বলছি আরকি, জানি না অন্যদের বেলায়। আমি এখানে সমাজ সেবা করার জন্য বা আসলে আমি অন্য কোনো কিছুর জন্য না। নিজেকে নির্মাণ করার জন্য, পড়াশোনার একটা জায়গা তৈরি করার জন্য আমি শিল্প সাহিত্যের কাগজ এবং অন্যদের বিষয়গুলো আমি করে যাচ্ছি এবং করে যাবো। তা আমি জানি না আপনি কি রকম মনে করেন কিন্তু আমার যে উপলব্ধিটা যে বললাম যে হ্যাঁ, হ্যাঁ, প্রান্তিক জায়গা থেকে আমাকে আর কোনো হুম। স্কোপ নাই। আমার এরকম অবস্থান বা এরকম একটা সিচুয়েশন নাই যে আমি অন্যদের মতো পড়াশোনা ছাড়া কবিতা লেখালেখির কোনো স্কোপ আমি পাই না। আমার যে ভাবনা, না, না, আমার না যে এটা চিন্তা কেউ না। আমার কাছে ব্যাপার হচ্ছে পড়াশোনা, অবজারভেশন, আ চিন্তার ব্যাপারগুলো না থাকলে শিল্প সাহিত্যের কোনো অঙ্গনেই তো ওইভাবে করা যায় না। ঠিক আছে? সবকিছু কারো না কারো কাছ থেকে আপনার পড়তে হবে। আপনার প্রকৃতি পাঠ থেকে শুরু করে সমাজ পাঠ, ব্যক্তি জীবন পাঠ, বই খাতা আপনার আ, ক, খ, স্বরবর্ণ আদর্শলিপি তো পড়া লাগবে। আপনি যদি লিখতে চান। তো সেরকম সবকিছুরই তো ব্যাকরণ আছে। পড়তে হবে, জানতে হবে। যারা সিনিয়র আছে অগ্রজ যারা আছে তাদের কাছে যেতে হবে। আমরা যেসব সাধক দেখতে পারি, এই যে আপনি বললেন সুনামগঞ্জের বাউল সাধক আব্দুল করিম, হাসন রাজা বা আব্দুল করিম তারা তো আর আসলে একাডেমিক মানে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না। ওই যে কাজী মোতাহার হোসেন চৌধুরীর একটা কথা আছে, বিখ্যাত উক্তি যে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত না। এখন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই শিক্ষিত ব্যাপারটা তা না। স্বশিক্ষিত হতে হবে। আর স্বশিক্ষিত হবার জন্য পড়াশোনার বিকল্প নেই।
সেটা কবিতা হোক, না, গান এখানে হোক, একটা বিষয় দেখেন, কিংবা যারা যেকোনো মাধ্যম। আজকে আমাদের যারা আমরা যাদেরকে ফলো করি, আমরা যাদেরকে মানুষ যাদেরকে ফলো করে এই সময়ে এসে, যে ধরেন এই যে গুণীজনদের কথা বললেন, সারা বাংলাদেশ লালন ফকির বলেন, শাহ আব্দুল করিম বলেন, হাসন রাজা বলেন, দূরবীন শাহ বলেন, এরা তো আমাদের মতো পড়াশোনা করার প্রয়োজন ছিল না। এরা নিজেরাই তৈরি করেছেন। আর আমরা তারা যেই নিজেরা না, যে নিজেরা তৈরি করেছেন, তারা একটা গুরুমুখী বিদ্যার ভেতর থেকে গিয়েছেন। লালনের গুরু সিরাজ শাহ, সত্তার ভিতর থেকে, এরকম হ্যাঁ, সবার তো হ্যাঁ, একজন হয় কি, পরম্পরা তো ধরতে হবে। ঠিক আছে, এখন ধরতে হবে। পরম্পরার জি, সেই আগের দিনের প্রচলন নেই, এখন প্রাতিষ্ঠানিকতা চলে এসেছে। শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম তৈরি হয়েছে, আগে তো পাঠ্যক্রম ছিল না। আগে ছিল যে যে জি, বিষয়ে শিখতে চায়, জানতে চায়, তাহলে গুরুর বাড়ি যাও। গুরুর বাড়ি গিয়ে মানুষ যাও। বছর বছর থাকতো, শিখতো, গুরুর বাড়ি কাজ করতো। ঠিক আছে, ব্যাপারটা, শিক্ষার ব্যাপারটা জি, এরকম জি। ছিল, গুরুমুখী বিদ্যা। গুরুর বাড়ি হুম, পাঠশালা ছিল, ব্যাপারটা এরকম। পাঠশালায় তো ছিল। যাই হোক, আপনার আগামী বা পরিকল্পনা শুনলাম, নতুন কাজ করছেন, তার জন্য শুভ কামনা থাকবে। আর মোটামুটি শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন, মাঝে মাঝে ঢু মেরে গিয়েছেন, কিংবা পরবর্তীতে দেখবেন, কিংবা আমি শেষ একেবারেই দেখবেন না, পর্যায়ে সকলের জন্য অনেক আমি অনেক, একটু বলি না না, শেষ শেষ পর্যায়ে। বিদায় এসে যাব, শেষ পর্যায়ে আচ্ছা, বিদায় এসে যাব। তো তাদেরকে অবশ্যই ভালো বা অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো। আর আমাদের এই আয়োজনটা, বিশেষত আমি তানজির সৌরভ, এটা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ। আমি আনন্দে থাকতে ভালোবাসি। তো আমার মনে হয়েছে, আমি শিল্প পছন্দ করি, সাহিত্য পছন্দ করি, ভালো মানুষজনদের সাথে মিশতে পছন্দ করি, আড্ডা মারতে পছন্দ করি। এখন হেলালি ভাইকে আমার পছন্দ, ভালোবাসা আছে, আড্ডা মারতে চাই। কিন্তু হেলালি ভাই থাকে সুনামগঞ্জ, আমি থাকি ঢাকা, না হলে আমার গ্রামের বাড়ি বাগেরহাট। তো আড্ডা অনলাইনে হয়, ফোনে আমরা আড্ডা দিই। তো ভাবলাম সেই আড্ডাগুলো আমরা টুকরো টুকরো জমিয়ে রাখি। একসময় এই আড্ডা থেকে যদি একটা মানুষ একটা কথায় উপকৃত হয়, কারণ হেলালি ভাই একটা দীর্ঘ সময় ধরে কবিতা লিখছেন, সাংবাদিকতা করছেন, তার প্রাণের কথা বলা হলো, আমার শোনা হলো, আমি কি বলতে চাই তার সাথে সে আড্ডাটা মারা হলো, এবং শ্রোতা দর্শক যারা যুক্ত হচ্ছেন, তারাও আশা করি এনজয় করবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি আজকে আর বাড়াবো না, আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ শুভেচ্ছা বিনিময় এবং শেষ কথা আজকের অতিথি হেলালি ভাইয়ের কাছ থেকে শুনবো। হেলালি ভাই। অনেক ধন্যবাদ। এবং আমি সম্মানিত ফেসবুকের শ্রোতা দর্শক যারা আমাদেরকে এতক্ষণ দেখেছেন, শুনেছেন এবং অগোছালো আমার যে কথাগুলো শুনেছেন, আমি কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে উঠবে। আপনারা সবাই এই কবি তানজির সৌরভ ভাইয়ের এই অনুষ্ঠানের সাথে থাকবেন, আড্ডাবাজির সাথে থাকবেন, এটা হলো আমার কথা। আর আজকের শেষ লগ্নে আমি আমার ছোট্ট আরেকটি কবিতা শোনাতে চাই দর্শক শ্রোতা এবং আমার হ্যাঁ, হ্যাঁ, আজকে অবশ্যই, কবির সামনে। অবশ্যই, অবশ্যই। সেই ছোট্ট হ্যাঁ, কবিতাটি আমি অবশ্যই। শোনাতে চাই। আমি পাঠ করছি। কবিতার শিরোনাম, শব্দের গ্রানে উড়ে যায় স্বপ্নের পাখনায়। অনেক বড় একটা শিরোনাম। শব্দের গ্রানে আচ্ছা। উড়ে যায় স্বপ্নের পাখনায়, অর্থাৎ স্বপ্নের ডানায়। আচ্ছা, হাওয়ার শরীরে হঠাৎ জেগে উঠে চিত্রকল্পের ঘূর্ণি। আমি লিখি, তোমার ছায়া হয়ে উঠে কবিতার মুখ। আমি লিখি, তোমার ছায়া হয়ে উঠে কবিতার মুখ। স্বপ্নেরা এখন শব্দের ঠোঁটে রাখে জ্যোৎস্নার চুমু। প্রতিটি বাক্য এক একটা প্রজাপতির মিথ। নিঃশব্দতাও আজ উপমার মতো কথা বলে। নিঃশব্দতাও উপমার মতো কথা বলে। অনেক ধন্যবাদ, অনেক বাহ! ভালোবাসা, অনেক শ্রদ্ধা আপনাদের সকলের প্রতি। আমি একজন ছোট্ট ক্ষুদ্র মানুষ, একজন অকবি, অলেখক। আজকে এই আড্ডাবাজি অনুষ্ঠান আমাকে অনেক উপরে নিয়ে গেছে। আমার আমি যার কবিতা প্রতিদিন পড়ি, যার মেসেঞ্জারে প্রতিদিন একবার হলে একটা কবিতা দেই, নক করি, তাকে স্মরণ করি, স্মরণে রাখি। আমার সেই আচ্ছা, আচ্ছা। তানজির সৌরভ কবি, উনি একজন সমৃদ্ধ কবি। এবং সবচেয়ে বড় ভালো লাগে যখন কবিতার কথা, কবিদের কথা এই আড্ডাবাজিতে উঠে আসে। এরকম অনুষ্ঠানে নিজেকে যেমন সমৃদ্ধ করে, পাঠক বা দর্শক শ্রোতা যারা আছেন এখনকার সময়ে উনারাও কিন্তু উপকৃত হন আমি মনে করি। এই যে আলোচনার ফাঁকে ফাঁকে এমন কিছু শব্দ বেরিয়ে আসে। এর আগে আমি দুটো আ অনুষ্ঠান দেখেছি ওইটার, আড্ডাবাজির। হুম, আমি হুম, খেয়াল করেছি হুম। যে যিনি অতিথি থাকেন
তার মধ্য থেকে অনেক কথা কিন্তু কবিতার আমরা যারা লিখি আমাদের উপকারে আসে এবং আমরা কবিতার যে এই এই চিন্তা প্রসূত জিনিসগুলো, চিন্তার যে ঘ্রাণ আমরা কিন্তু কথার মধ্যে সেগুলো পাই। আরেকটি কথা বলি, যেহেতু একটি কথা চলে আসছে এখানে। আমি কিন্তু এখনো বিদ্যুৎহীন অবস্থায় বারান্দায় বসে করছি। তো যাই হোক, ও আচ্ছা, আচ্ছা। এই যে হ্যাঁ, হ্যাঁ। এই মানে যে হ্যাঁ, সৌরভ ভাই, তানজির সৌরভ ভাই আমাকে একদিন কথায়, কথায় মোবাইলে বলছিলেন যে আমাদের যে চিন্তার ঘ্রাণ সেটাকে সমৃদ্ধ করতে হবে। চিন্তারও একটা ঘ্রাণ আছে। তো এইরকম আজকের যে আড্ডাবাজি অনুষ্ঠান, এরকম যদি হয়, আরো অনুষ্ঠান যদি এরকম হয়, আরো কেউ করে, তো এই সময়ে আমি যে বললাম যে আমরা হাইব্রিড শব্দ ইউজ করি কবিতায়। হাইব্রিড সময়কালের কবি, হাইব্রিড কবিতা লিখি। এখানে আপনার প্রাচীনকালে যেমন মুখস্থ কবিতা ছিল, মৌখিক কবিতা ছিল। তারপরে আধুনিক কবিতা আসলো, উত্তর আধুনিক কবিতা আসলো। তারপরে আপনার প্রাতিষ্ঠানিক কবিতা ছিল, আপনার পুস্তক কেন্দ্রিক কবিতা ছিল। একেকটা কাল আমাদের কবিতার পালা বদল কাল হয়েছে। অতিক্রম করে তো আমরা একটা হ্যাঁ, পালা বদল হয়েছে। আমরা এই পর্যন্ত এসেছি। তো সেই সব মিলিয়ে কিন্তু এখন যেহেতু অন্তর্জালের সময়, এখন ডিজিটাল সময়, আমরা যান্ত্রিক সময়, এই সময়টা কিন্তু আমরা তুলে ধরি আমাদের কবিতায়, চেষ্টা করি। এর আমাদের মধ্যে কবিতা। আসলে আম সময়কে হুম, তো বাদ দেওয়ার অপশন নেই। আপনি যদি নেই, আধুনিক থাকতে চান, শিল্প সাহিত্য চর্চা করতে চান, সময়কে উপেক্ষা করার মতো আম কে আছে? কে করবে বা পারবে? জামানা বা যুগ বা কাল এটাকে তো অস্বীকার করা যায় না। যায় না। ঠিক আছে? আপনি একটা হ্যাঁ। বিষয় আমি তুলে ধরতে চাই শেষ বেলায়, যেহেতু আমাদের চলেই যাচ্ছি আমরা। একটা বিষয়, হুম, আমি একজন কবির কবিতা, সেটা হচ্ছে আরবি কবি। আপনার হুম। এখন থেকে এ আপনার ইমরুল কয়েস, আপনি নিশ্চয়ই নাম শুনেছেন ইমরুল এবং যারা কায়েস, হ্যাঁ, কবিতা চর্চা করেন, হ্যাঁ। ইমরুল কয়েসের সম্পর্কে জানা আছে এবং পড়াশোনাও আছে। ইমরুল কয়েস দেখুন তো কত আগের কবি তিনি। কিন্তু তার ছোট্ট কবিতা আজকের এই অন্তর্জালের সময়ে, অর্থাৎ এই ডিজিটাল সময়ে আমি আরবি দুটো লাইন এখনো মনে আছে। কিফা নাবকি মিন যিকরা হাবিবিন ওয়া মানজিলি বিসিকাতিল লাওয়া বাইনাদ দুখুলি কাহাউমলি। আমি হুবহু আরবি তার কবিতা এই লাইনগুলো আ আয়ত্তে এনেছি এবং তাকে যখন পড়াশোনা বাহ! করি যে হুম। আমাদের আইয়ামে জাহিলিয়াত, এখন ১৪১৫ বছর আগের কবি। আর কবিতার কথাগুলো কি? কিফা নাবকি মিন যিকরা হাবিবিন ওয়া মানজিলি। উনি বলেন যে আমি যখন এটা সারমর্মটা বলছি, কাব্যানুবাদ না কিন্তু। আমি যতটুকু বুঝছি আরকি। হুম, হুম। সারমর্মটা যে বলুন। হ্যাঁ। আমি যখন হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে উটের উপরে উঠে, আরবি কবি তিনি ইমরুল কয়েস। তখন ২ জন ষোড়শী সুন্দরী কিশোরী ওরা নদীতে নেমে গোসল করছিল। তৎকালীন সময়ে কিন্তু একটু কিশোরী মেয়েরা বা ছেলেরা ওরা কিন্তু কাপড়-চোপড় রেখে গোসল তখন করতেন। নদীতে হ্যাঁ, রেখে গোসল করত। হ্যাঁ। করতেন। তো উনি কবি করলেন কি, উনি একজন প্রেমিক কবি ছিলেন। অনেক বড় উঁচু মানের। যার জন্যই তো আজকে পর্যন্ত আমরা ইমরুল কয়েসকে স্মরণ পড়ি। করি তাই তাকে। না? হ্যাঁ, হ্যাঁ, স্মরণ করি। করি, হ্যাঁ। পড়ি। তার অনুবাদগুলো পড়ি, ইংরেজি ট্রান্সলেট গুলো পড়ি, সারা বিশ্বব্যাপী আছে। তো তিনি এখান থেকে ২ জন কিশোরীকে তার উঠে নিয়ে আসেন, সংক্ষেপে বলছি। এবং তখন যে অনুভূতিটা তার সৃষ্টি হয়েছিল, তখন যে আরাম আয়েশ বা এ এ আদান-প্রদান, নিঃশ্বাসের যে আদান-প্রদান, এই কথাগুলি হাবিবিন ওয়া মানজিলি, হাবিব অর্থ বন্ধু, বা বন্ধু এরকম আরবি ভাষায়। এই অনুভূতিটা তিনি এই ভাষায় লিখে রেখেছিলেন। একটা গভীর প্রেম, গভীর আবেদন, কাম, ভাবনার কথা কিন্তু এটি। কিন্তু আমরা আচ্ছা, এই আচ্ছা। ১৪০০-১৫০০ বছর পরে আজকে কেন এটা পড়লে এখান থেকে কি আসবে আমাদের? এর চেয়ে কাম, ভাবনা, প্রেমের আবেদন, অনেক বিখ্যাত, বিখ্যাত কবিতা আছে। অনেক বড়, বড় কবিরা হ্যাঁ, ১০০ হ্যাঁ। বছর আগে, ২০০ বছর আগে লিখে গেছেন। তো আমরা ১৪০০ বছর লিখে আগে কেন? গেছেন। তৎকালীন সময়ের কারণে। আমরা পড়ি যে তৎকালীন সময়টা তিনি তার কবিতায় যে শিল্প, সাহিত্য, যে সংস্কৃতিটাকে নিয়ে আসছেন, যে চিত্রকল্প নিয়ে এসেছিলেন, আজও অবধি তা আমরা আমাদের মানে স্মরণীয়। তো ওই যে আমাদেরকে বললেন, দোলা দেয়। আমাদেরকে ভালো লাগে। হ্যাঁ, দোলা দে। এর চেয়ে ভালো কবিতা কিন্তু প্রেমের হয়ে আছে। বিখ্যাত কবিতা আছে আছে। সারা পৃথিবীব্যাপী আছে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আমরা এখনো তার কবিতার মধ্যে সেই সময়টাকে খুঁজে পাই। চোখ বন্ধ করি যখন সেই পড়ি, সময়টাকে, তখন সেই আমরা কিন্তু অবস্থাকে সেই আমরা সময়টা খুঁজে আমরা পাই। দেখতে পাই। আমরা হুম, হুম, হুম। রবীন্দ্রনাথের কবিতা পড়লে রাবীন্দ্রিক কালের যে সময়টা আমাদের চোখে চিত্রকল্পগুলো ভেসে যায়।
অর্থাৎ আমরা যারা কবিতা বুঝি। আর এখনকার কবিতা বুদ্ধিভিত্তিক কবিতা। এই কবিতাগুলো বেশিরভাগ কবিরাই বুঝেন। সাধারণ মানুষ একটু কম। একটা সময় বুঝবেন। একটা সময় আসবে একটা যে আমাদের কবিতা আসবে, নিয়েও আলোচনা হবে। এখন হয়তো তারা হবে, হ্যাঁ। সাধারণ পাঠক যারা, যেমন এখানে একটা উদাহরণ আমি দিয়ে বলতে চাই, যেহেতু আড্ডার অনুষ্ঠান এটি। এখন যদি শাহ আব্দুল করিমের গান বাজে, আগে কি সুন্দর হুম। দিন কাটাইতাম। এই গানটা যদি বাজে, তখন আপনি দেখবেন রিক্শাওয়ালা হাঁড়ি পাতিল বেচে এমন কেউ নেই, এই একজন, সবাই সবাই যে সবাই জমে সবাই যাবে আসবে, শুনবে। কিন্তু জমে যাবে। এখনকার একজন এই সময়কার একজন গান যদি অনেকেরই পছন্দ লাগবে না। কারণ এই গানের চেয়েও হ্যাঁ, কিন্তু অনেকে এটা শুনবে, গভীর। অনেকের ভালো লাগবে না। শুনবে হ্যাঁ, না। এটা তো আমরা সময় 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 ঠিক করে দেয় যে কোনটা থাকবে কোনটা থাকবে না। নতুন কিছু যখন সূচনা হয়, তৈরি হয়, মানুষ তো এটা তাতে একটা সময় অভ্যস্ত লাগে। থাকে না। যেমন হুম, এই হুম। ফেসবুক যেখানে আমরা লাইভ করছি, এটা যখন এসেছিল 2010 সালের আগে, তখন তো অনেকেই অনেক কিছু করে না, এটা কি কি হবে না হবে, অনেকে আসতে চায়নি। স্মার্টফোন যখন এসেছে যে না, টাচ ফোন কেনা যাবে না, বাটন ফোনও তো আমরা আসতে দেখেছি চোখের সামনে, তাই না? আমরা তো সেই হ্যাঁ, এক টিভি এন্টিনাওয়ালা রেডিও, মানে ওই সময়টা পার করে জি, এসেছি। জি। তো ওই সময় আমরা বড় বড় ৳15 হয়েছি। ৳10 মিনিট ছিল, ৳60 মিনিট ছিল। সিটিসেল, হ্যাঁ, ৳৬০ আমি মিনিট ছিল। ১ম তো যেটি ছিল মানুষ অনেকে সিটিসেল। নিতে চাইতো না। নতুন একটা জিনিস কি, তার জন্য বিজ্ঞাপন চলেছে, প্রচার চলেছে, মানুষ নিয়ে গেছে। এই জিনিসগুলোর উদাহরণ এইজন্য টানলাম। আপনি যখন নতুন কোনো ক্রিয়েশন করবেন, কবিতায়, গানে, গল্পে, ছবিতে, সেটার জন্য তো সময় দরকার। কি হয়েছে মানুষ বুঝবে, মানুষের অভ্যস্ততার ব্যাপার আছে। ঠিক আছে? কিন্তু মানুষ যে হুম, ভাষায়, যে রূপে, যে ছন্দে অভ্যস্ত, আমিও সেই ছন্দে রূপে লিখলে তখন মানুষ সাথে, সাথে গ্রহণ করে। ওটা সমসাময়িক ব্যাপার। কিন্তু ওটার দূরদৃষ্টি নেই। দূরদৃষ্টি যে নতুন একটা কিছু ক্রিয়েশন করলে, নতুন ঘরানা বা জনরা তৈরি করলে সময় লাগে। তবে হ্যাঁ, ওই যে আপনি বললেন না, মানুষ হয়তো আ সময় লাগবে কিন্তু মানুষ গ্রহণ করবে। তো আশা করি সেটা করবে। তো যাই হোক হেলালি ভাই, আমরা বোধহয় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তাহলে আস্তে, আস্তে শেষের পথে যাই। আর কিছু বলতে চান আজকের মতো? হ্যাঁ, আমি শেষ পর্যায়ে আবার বলতে চাই কথাটা, যে আমি আসলে আজকে মানে হঠাৎ করে এভাবে বিদ্যুৎহীন অবস্থায়, আমরা তো মফস্বল এলাকার মানুষ। চলে গেছে, শোনেন, তারপরেও শিল্পের ভালোবাসায় বিদ্যুৎ, ভালোবাসায়, সাহিত্যের বিদ্যুৎ আর ভালোবাসায় লাগে না। ওই যে শোনেন, লাগে না। হুম, ভালোবাসার জন্য প্রস্তুতি বিদ্যুৎ, লাগে না। ল্যাম্প পোড়ালো, হ্যাঁ, ভালোবাসার জন্য ল্যাম্প পোড়ালো, বিদ্যুৎ, তারপরে কুপি, হারিকেন, কিছুই লাগে না। ভালোবাসা তো লাগে ভালোবাসাই। না, জি, জি। আপনার কবিতার প্রতি ভালোবাসা। এই ভালোবাসা আছে বিধায় বিদ্যুৎ নেই, এই গরমে ফ্যান বন্ধ করে রুমের ভেতরে আলো জ্বালিয়ে আপনি লাইভ করছেন। এটার একমাত্র কারণ কবিতাকে ভালোবাসেন। আর কিছু না। ইয়েস। জি, জি। এবং আমি আজকে আমার অনেক ভালো লাগছে যে এই অবস্থান থেকে আজকে একটা সুন্দর অনুষ্ঠানে মানে আমি উপস্থিত হতে পারলাম। আর আগামী দিনেও আমি চোখ রাখবো। আপনারাও চোখ রাখবেন এই আড্ডাবাজি অনুষ্ঠানে। এখানে আমি একটা কথাই তো বললাম শেষে, যে এই কবিদের আড্ডাতে গেলে, বাউলদের আড্ডাতে গেলে, তাদের কথা শুনলে আমি যে আমার মতো যারা, বা আমার মতো নতুন যারা, এরা কিন্তু অনেক কিছু শিখতে পারে। আমি শিখতে পারছি। এবং আমি দেখবেন, আমাকে গতকালকে যে একটা অনুষ্ঠান হইল, শরীফ ভাই আমাকে ডেকে নিয়ে গেলেন। এই যেমন আপনি আমাকে ৪-৫ দিন আগে বললেন যে, "আপনি প্রস্তুত থাকেন, আপনিও আসবেন একদিন।" তো আমি তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইতস্ততা বোধ করছিলাম যে আসলে আমি তো না, না, আমাকে আড়ালের বলছেন যে মানুষ। আমি যাবো লাইভে গিয়ে কি করব? আমি বলছি কোন সমস্যা নেই, আড্ডা মারতে চলে আসবো। কথা বলতে পারবো কিনা, বা দর্শক শ্রোতা হ্যাঁ, হ্যাঁ, তারা হ্যাঁ। বিরক্ত হবেন কিনা আমার কথা শুনে, যে আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লেখালেখির সাথে কথাবার্তার মিল আছে কিনা, এরকম একটা ভয় ছিল অন্তরে। তো সেটা আসলে আমরা যারা লেখালেখি করি অনেকটাই আড়ালের মানুষ থাকি। এবং যেহেতু সাংবাদিকতা করি দীর্ঘদিন থেকে মফস্বলে, তো কাগজের অন্তরালে থাকি নিজেদের। এই যে বললাম না, যে ২০২২ সালে যখন আমি বানের পানিতে ভেলায় ভেসে, ভেসে রিপোর্ট নিলাম, বিদ্যুৎ ছিল না, ক্যামেরাতে চার্জ ছিল না, তারপরেও নিলাম। তখন সবার ত্রাণ দেওয়া হয়েছে। আমাকে কেউ জিজ্ঞেস করেনি যে, "আপনার ঘরে কি কিছু আছে? এই কবিতা আপনি খাবার পাবেন।" আছে কি নেই? আর হ্যাঁ, আমার হ্যাঁ। কাগজওয়ালা বলল না যে, "সবাই তো মরে যাচ্ছে, পানির মধ্যে পড়ে যাচ্ছে। এখন আমি সাংবাদিক, এজন্য কি তোমার কি অবস্থা? আমার কি অন্য কোনো প্রক্রিয়া আছে যে আমি সেই পানি থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য?" সেই খবরটুকু নেওয়ার মতো কেউ ছিল না। যাই হোক, এই যে অবস্থান, আজকের এই অনুষ্ঠান থেকে কিন্তু আমরা অনেক উপকার পাবো। বিশেষ করে কবি তানজিদ স্বরূপ ভাই অনেক সুন্দর একটা প্রোগ্রাম করে যাচ্ছেন, এবং উনার চিন্তার ঘ্রাণ সত্যিই সেখানে চিন্তার মধ্যে ঘ্রাণ পাওয়া যায়। এবং এই সময়ের গুরুত্বপূর্ণ কবিদেরই কিন্তু তিনি তুলে ধরেন। তাদের কবিতা সেখানে আসেন। সেই চিন্তার ঘ্রাণেও আপনারা যুক্ত থাকবেন।
এবং আড্ডাবাজিতে আপনারা চোখ রাখবেন, ওনার প্রোফাইলে চোখ রাখবেন। অনেক কিছু আমরা শিখতে পারবো এবং আজকে যারা প্রায় ১ ঘন্টা ৫৫ মিনিট হয়ে গেল। তো আমরা যারা একসাথে ছিলাম, যারাই শুনেছি এবং শুনেছেন, সময় দিয়েছেন আমাদের কথাগুলো, বিশেষ করে আমার ভাঙ্গা কথাগুলো এবং আমার ওই কাঁচা কবিতা দুটো শুনলেন। আর আমার ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটি অবশ্যই হয়েছে। সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তানজির সৌরভ ভাইয়ের এই আড্ডাবাজির সাথে যুক্ত থাকবেন। এই প্রত্যাশা রেখে আমার সুনামগঞ্জের হাওর অঞ্চলের আজকের এই অনুষ্ঠান থেকে সকলের প্রতি অভিবাদন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। অনেক অনেক ধন্যবাদ হেলালি ভাই। আমরা দেখতে দেখতে আসলে কখন যে ঘন্টা পার হয়ে যায় এর নাম আড্ডাবাজি। এই জন্যই নাম রেখেছি আড্ডাবাজি, কারণ আমি ডাকবো লোকজনকে, লোকজন আসবে, গল্প করব। তো যাই হোক, তারপরে হুম, সীমাবদ্ধতা থাকে, সময়ের বাইন্ডিংস থাকে। শ্রোতা দর্শক যারা যেখান থেকেই দেখেছেন সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। হেলালি ভাইয়ের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। তিনি যে সময় দিলেন এত বিপত্তির ভেতরে, এত সমস্যার ভেতরেও, বিদ্যুৎ নেই, তারপর হচ্ছে তিনি যে সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে আপনারা দেখলেন দৈনিক আড্ডাবাজি পর্ব ৩। যে যেখান থেকেই দেখেছেন এবং দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলের জন্য অসংখ্য ভালোবাসা রইলো এবং সুন্দরের সাথে থাকুন। আ সবসময় কবিতা এবং কবির কথা ছড়িয়ে দিন। আমি আর কথা বাড়াচ্ছি না। যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভরাত্রি। শুভরাত্রি।